ভুটানের লিগে চাইলেই মিসেস কিরণও খেলতে পারে, এরকম একটা মন্তব্য করে গেছে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিমের হেড কোচ পিটার বাটলার বাংলাদেশের ওমেন্স টিম জর্ডান সফরে যাওয়ার আগের প্রেস কনফারেন্সে। এই মন্তব্যটা করার পিছনে মূল রিজনটা হচ্ছে ভুটানের লিগ যে এত বেশি কম্পিটিটিভ না সেটা প্রেস কনফারেন্সে সবাইকে বোঝানো। কারণ আপনারা সবাই জানেন আমাদের অনেক সিনিয়র ফুটবলার ভুটানের লিগে খেলতেছে, তাদের মধ্যে কয়েকজন ফুটবলার এবারের জর্ডান সফরের স্কোয়াডে চান্স পাইছে, আবার কয়েকজন ফুটবলার পাই নাই, যেমন সাবিনা, সানজিদা, মাসুরা পারভিন, কৃষ্ণারানী সরকার, সুমাইয়ার মতো সিনিয়র ফুটবলাররা এবারের জর্ডান সফরের স্কোয়াডে চান্স পায় নাই। আবার অন্যদিকে যদি দেখেন ভুটানের লিগে খেলা সিনিয়র ফুটবলার মনিকা, এই যে ঋতুপর্ণা, এই যে রূপনা চাকমারা কিন্তু ওরা ভুটানের লিগে খেলছে এবং পারফর্ম করছে এবং ওরা কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্পে জায়গা করে নিছে জর্ডান সফরের জন্য। এই যে মন্তব্যটা করছে পিটার বাটলার প্রেস কনফারেন্সে এবং যেই প্রেস কনফারেন্সটা হয়েছিল ওইখানে আমার মতে পিটার বাটলার সবাইকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা ভুটানের লিগে খেলতেছে তাদের জন্য মেসেজটা হচ্ছে, তোমরা ভুটানের লিগে খেলতে গেছো ফাইন, পারফর্ম করতেছো ফাইন, বাট ভুটানের লিগে খেলেই পারফর্ম করতেছো বলেই যে তোমরা ন্যাশনাল টিমের ক্যাম্পে অটো চয়েস সেটা ভাবার কোনো কারণ নাই। ন্যাশনাল টিমের ক্যাম্পে চান্স পেতে গেলে ভুটানের লিগে পারফরমেন্সের সাথে সাথেও তোমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেখা হবে, কারণ ভুটানের লিগটা এত আহামরি কোনো কম্পিটিটিভ টুর্নামেন্ট না, ওইখানে চাইলে এই মিসেস কিরণও খেলে দিতে পারে, এরকম একটা মন্তব্য। আর অন্যান্য সকল মেয়েদের জন্য মেসেজটা আসছে, শুধু পারফর্ম করলে হবে না, পারফরমেন্সের সাথে সাথে বাড়তি অনেক কিছু ক্রাইটেরিয়া আছে ন্যাশনাল টিমের ক্যাম্পে সিলেকশনের ক্ষেত্রে। তো আমার মতে এই ফুল প্রেস কনফারেন্সে পিটার বাটলার মেয়েদেরকে ক্লিয়ার অনেকগুলো মেসেজ দিয়ে দিছে, যেটা আমরা প্রেস কনফারেন্সটা দেখেই বুঝতে পারছি মোটামুটি। আর এই তো গেল মোটামুটি প্রেস কনফারেন্স নিয়ে। এখন আসি এই ভিডিওর মূল টপিকে। এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে জর্ডান সফর এবং জর্ডান সফরে যাওয়া 23 সদস্যের স্কোয়াড। তো জর্ডান সফর নিয়ে প্রথমে কথা বলি। বাংলাদেশ টিম অলরেডি জর্ডানে চলে গেছে 23 সদস্যের স্কোয়াড নিয়ে এবং জর্ডানে গিয়ে অলরেডি কিন্তু বাংলাদেশ টিম প্র্যাকটিস করে ফেলছে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি। আর বাংলাদেশ টিম 23 সদস্যের স্কোয়াড নিয়ে জর্ডান গেছে, কারণ বাংলাদেশ টিম জর্ডানে গিয়ে ট্রাই নেশন টুর্নামেন্ট খেলবে। নামটা শুনেই আশা করি বুঝে গেছেন, ট্রাই নেশন টুর্নামেন্ট মানে 3টা দেশ খেলবে মাত্র, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং জর্ডান। আমাদের জন্য খুবই পজিটিভ পয়েন্ট, আমরা ইন্দোনেশিয়া, জর্ডানের মতো ভালো টিম, স্ট্রং টিমের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবো, তাও ট্রাই নেশন টুর্নামেন্ট। কিন্তু এই টুর্নামেন্টের কোনো ফাইনাল নাই। এই টুর্নামেন্টে প্রত্যেকটা টিম 2টা করে ম্যাচ খেলবে, যেমন বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার এগেনস্টে এবং জর্ডানের এগেনস্টে। বাংলাদেশ ইন্দোনেশিয়ার এগেনস্টে খেলবে 31শে মে এবং জর্ডানের এগেনস্টে খেলবে 3 জুন। এই 2টা ম্যাচ আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। কেন ইম্পর্টেন্ট হবে সেটা বলবো এখন। দেখেন আপনি, আমরা 2024 সালে সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হইছি, কিন্তু এরপরে কি ছিল আমাদের? এরপরে কিছুই ছিল না। এরপরে আমরা 2025 সালে এসে আরব আমিরাতের এগেনস্টে ম্যাচ খেলছিলাম 2টা ম্যাচ। আমরা 24 সালে ম্যাচ খেলার ট্রাই করছিলাম, বাট নির্বাচন ইস্যু বা বিভিন্ন ইস্যুর কারণে আমরা ম্যাচ খেলতে পারি নাই। তো 25 সালের শুরুতে আরব আমিরাতের এগেনস্টে খেলছি, ভাবছিলাম ভালো কিছুই হবে, মানে একটু প্লেয়ারদেরকে আমরা দেখতে পারবো সাপের পরে কীরকম ওরা পারফর্ম করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই 2টা ম্যাচ আমরা দেখতেই পারি নাই, কাইন্ড অফ ক্লোজ ডোর ম্যাচ হয়েছিল ওই 2টা ম্যাচই। আর আরব আমিরাতের এগেনস্টে বাংলাদেশ যেই টিম নিয়ে খেলছে ওই টিমে একমাত্র এক্সপিরিয়েন্স ফুটবলার বলেন বা সিনিয়র ফুটবলার বলেন শুধুমাত্র আফিদা খন্দকার ছিল, যার কারণে ওই 2টা ম্যাচই আমরা হেরে গেছি। ওই 2টা ম্যাচে আমরা অনেকগুলো নতুন মুখ দেখছি। আমরা সেই চাইনিজ টাইপের বিপক্ষে খেলা মুনকি আক্তারের কথা আপনাদের মনে আসে নাকি জানি না। এই মুনকি আক্তারকে আমি ফার্স্ট খেলতে দেখছিলাম চাইনিজ টাইপের এগেনস্টে বাংলাদেশে, ফ্যান্টাস্টিক ছিল। মারিয়া মান্দার অভাবটা বুঝতেই দেয় নাই চাইনিজ টাইপের এগেনস্টে এই মুনকি আক্তার। তো এই মুনকি আক্তারও খেলছিল এই আরব আমিরাতের এগেনস্টে এবং অনেকগুলা নতুন মুখ ছিল। তাদের মধ্যেও কিন্তু কয়েকজন এবারের স্কোয়াডে আছে। এবারের স্কোয়াডে একেবারে নতুন মুখও আছে যারা এখনও পর্যন্ত বাংলাদেশ টিমে চান্স পায় নাই, প্রথমবার ন্যাশনাল টিমের ক্যাম্পে ডাক পাইছে। আবার অনেক ফুটবলার আছে সিনিয়র ক্যাম্পেনার যারা এই পিটার বাটলারের এগেনস্টেই বিদ্রোহ করছিল। তো এবারের যে স্কোয়াডটা একেবারে ব্যালেন্স স্কোয়াড, এই কারণে বলতেছি এই 2টা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট। এই যে ব্যালেন্স স্কোয়াডের কথা বললাম, এই ব্যালেন্স স্কোয়াড নিয়ে এই টিম ইন্দোনেশিয়ার এগেনস্টে এবং জর্ডানের এগেনস্টে যারা খুবই ভালো টিম ওদের বিপক্ষে কীরকম পারফরমেন্স করে সেটা আমরা
দেখব এবং আমরা বুঝতে পারবো সাপের পরে বাংলাদেশ টিম কোন শেপে আছে এবং আগামী মাসে আমাদের যে এএফসি ওমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো আছে তার জন্য আমরা কীরকম প্রস্তুত সেটা আমরা এই দুইটা ম্যাচে বুঝতে পারবো। আরেকটা বিষয়, এই দুইটা ম্যাচে আমাদের ভুলগুলা শুধরানোরও একটা বড় চান্স পাবো আমরা, কারণ ফার্স্ট ম্যাচ খেলবো ওইখানে কি ভুল হচ্ছে ওইগুলো আমরা সেকেন্ড ম্যাচে যদি শুধরাই নিতে পারি তাইলে আমাদের জন্য সেটা বেটার। আর এই দুইটা ম্যাচ আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্লেয়ারদের জন্য, কারণ আগামী মাসে যে এএফসি ওমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো হবে ওই স্কোয়াডে জায়গা করে নেওয়ার জন্য কিন্তু এই দুইটা ম্যাচে পারফরমেন্স ডেলিভার করা অনেক প্রয়োজনীয় আমি বলবো প্লেয়ারদের জন্য। কারণ সিনিয়র ফুটবলার আছে অলরেডি এখানে, কিন্তু যারা সিনিয়র ফুটবলার চান্স পাইছে এর বাদেও কিন্তু অনেকগুলো সিনিয়র ফুটবলার এবারে ন্যাশনাল টিমের ক্যাম্পে জায়গা পায় নাই। আবার কতগুলো আছে মানে মোটামুটি হালকা পাতলা এক্সপিরিয়েন্স ফুটবলার, কয়েকজন আছে একেবারে প্রথমবার ডাক পাওয়া ফুটবলার। তো সবাইকেই প্রুভ করতে হবে, সবাইকেই পারফরমেন্সের মাধ্যমে প্রুভটা করতে হবে যে ওরা এফসি ওমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো খেলার জন্য পারফেক্ট, ওরা ওই ম্যাচগুলো খেলার জন্য বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাম্পে চান্স পাওয়ার যোগ্য, সেটা ওদেরকে এই দুইটা ম্যাচে প্রুভ করে দেখাইতে হবে। এই কারণে আমি বারবার বলতেছি এই ইন্দোনেশিয়ার এগেনস্টে এবং জর্দানের এগেনস্টে দুইটা ম্যাচ আমাদের কোচিং প্যানেলের জন্য যেরকম গুরুত্বপূর্ণ আমাদের প্লেয়ারদের জন্য ঠিক সেরকম গুরুত্বপূর্ণ এবং আমাদের ফ্যানদের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পারবো টিম কীরকম করতেছে, টিমের কেমিস্ট্রি, টিমের বন্ডিং কীরকম হচ্ছে, আর কোচিং প্যানেল বুঝতে পারবে টিমের কী ভুল, ওই ভুলগুলো শুধরাই নিতে হবে আর প্লেয়াররা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে। অর্থাৎ সব ক্ষেত্রে উইন উইন সিচুয়েশন। প্লেয়ারদের ক্ষেত্রে সুবিধা আছে, কোচিং প্যানেলেরও সুবিধা আছে, আমাদেরও সুবিধা আছে। আমরা তো খেলা দেখতেই চাই, আমরা আরব আমিরাতের এগেনস্টেও খেলা দেখতে চাইছিলাম যেটা আমরা দেখতে পারি নাই। তো এবার আসি একটু স্কোয়াড নিয়ে। 26 সদস্যের স্কোয়াড গেছে, যেখানে অনেকগুলো সিনিয়র ফুটবলার চান্স পাই নাই। এটা নিয়ে অনেক মানুষ খুশি দেখলাম যে তোমরা ডিসিপ্লিন মেনটেন করবা না, তোমরা চান্স পাবা না, এটাই স্বাভাবিক, তোমরা এখন টিকটক করো, সমস্যা নাই, তোমাদের অনেক টাইম টিকটক করো। আবার কয়েকজন বলতেছে এই যে সিনিয়র ফুটবলারকে চান্স দিচ্ছে না, এখানে কিন্তু কোচের ভুল, সিনিয়র ফুটবলাররা ছাড়া কি ভালো করতে পারবে নাকি বাংলাদেশ? এখন সামনে এত বড় একটা সুবর্ণ সুযোগ আমাদের এফসি ওমেন্স এশিয়ান কাপে খেলার, ওইটার আগে আমরা এরকম পরীক্ষা নিরীক্ষা করতেছি কেন? এইরকম অনেক পক্ষ বাক হয়ে গেছে গা। কিন্তু আমার কাছে মনে হয় এই ফ্রেন্ডলি টুর্নামেন্টের জন্য বেস্ট স্কোয়াডটাই ঘোষণা করছে পিটার বাটলার, একেবারে বেস্ট। কিছুক্ষণ আগে আমি কি বলছি, ব্যালেন্স একটা স্কোয়াড, সিনিয়র একেবারে সিনিয়র ফুটবলার আপনি এই টিমে দেখবেন, মোটামুটি এক্সপিরিয়েন্স ফুটবলার এই স্কোয়াডে আপনি দেখবেন কয়েকজন, এবং নতুন মুখ একেবারে এই স্কোয়াডে আপনি কয়েকজন দেখবেন। তো একেবারে ব্যালেন্স একটা স্কোয়াড। যেমন এবারের যে স্কোয়াডটা আপনি দেখবেন সেখানে কিন্তু বিদ্রোহ করা ফুটবলাররা ব্যাক করছে, ঋতুপর্ণা চাকমা বলেন, শিউলিয়া আজিম বলেন, তারপর এই যে শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, তারপর মনিকা চাকমা, তারপর হচ্ছে এই যে রূপনা চাকমা, সবাই ব্যাক করছে বলতে গেলে। নতুন ফুটবলার আমি একজন প্লেয়ারের ব্যাপারে একটু নাম শুনছি, সেটা হচ্ছে উমেলা মার্মা। আমি স্কোয়াডটা ঘোষণার পরপরই উমেলা মার্মাকে নিয়ে 2টা নাকি 3টা ফেসবুক পোস্ট পড়ছিলাম, ওইগুলাতে খুবই উমেলা মার্মাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আর কি ওইখানে তুলে ধরা হয়েছে। উমেলা মার্মা মাত্র 16 নাকি 17 বছর বয়স, আমি যদি ভুল না করে থাকি। তো এই বয়সে ও ন্যাশনাল টিমের ক্যাম্পে জায়গা করে নিল। এখন ও যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করে এখান থেকে ভালো কিছু করতে পারে সেটা আমাদের সবার জন্য ভালো। তো এই কারণে উমেলা মার্মা বলেন বা নতুন যারা ফুটবলার আছে, আরও গোলকিপার একজন আর মিডফিল্ডার একজন, আই থিঙ্ক আমি যদি ভুল না করে থাকি, নতুন এক মুখ একেবারে, ওরা কীরকম পারফরমেন্স করবে সেটা আমরা দেখতে পারবো যদি ম্যাচ টাইম পাই। আর সিনিয়র ফুটবলাররা ব্যাক করছে, যেহেতু এর ভিতরে অনেক কিছু হয়ে গেছে, তো অনেক কিছু হওয়ার পরে আবার পিটার বাটলারের সাথে কীরকম কেমিস্ট্রি হয় সেগুলো আমরা দেখতে পারবো। এবার আপনাদেরকে 23 সদস্যের ফুল স্কোয়াডটা একটু করে বলে নিই। গোলকিপার পজিশনে রূপনা চাকমা, মেঘলা রানী রয় এবং ফেরদৌসী আক্তার সোনালী চান্স পাইছে। আমি যদি ভুল না করে থাকি এই ফেরদৌসী আক্তার সোনালী প্রথমবারের মতো ন্যাশনাল টিমের ক্যাম্পে জায়গা করে নিছে। এরপর ডিফেন্ডারদের মধ্যে আছে শিউলিয়া আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, এরপরে আছে জয়নব বিবি রিতা,
এই চারজনকে মূলত ডিফেন্ডার হিসেবে রাখা হয়েছে এবারের ন্যাশনাল টিমের ক্যাম্পে বা ন্যাশনাল টিমের স্কোয়াডে। এরপরে মিডফিল্ডার পজিশনে এই স্কোয়াডে রাখা হয়েছে মনিকা চাকমা, অবশ্যই ম্যাজিক্যাল মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিস্কু, হালিমা আক্তার এবং শান্তি মার্দিকে। খুবই ভালো ভালো মিডফিল্ডার রাখা হয়েছে এবারের স্কোয়াডে। আমার মতে এবারের স্কোয়াডে সবচেয়ে স্ট্রং কিন্তু আমাদের এই মিডফিল্ড পজিশনটাই। দেখা যাক ম্যাচের মধ্যে কীরকম করে আমাদের মিডফিল্ডাররা। এরপরে ফরওয়ার্ড পজিশনে রাখা হয়েছে অবশ্যই ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা, শাহেদা আক্তার রিফা, তারপর প্রীতি, তারপর হচ্ছে সুলতানা, নাবিরান খাতুন এবং উমেলা মার্মা। এদেরকে ফরওয়ার্ড পজিশনে রাখা হয়েছে। আপনি যদি গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ড পজিশনের প্লেয়ারদেরকে দেখেন, আমি কিছুক্ষণ আগে যেটা বলছি, মিডফিল্ডার পজিশনটা আমার মতে সবচেয়ে বেস্ট হয়েছে। মিডফিল্ড পজিশনটা ওইখানে আপনি অভিজ্ঞতার দিক দিয়ে বলেন, নতুন মুখ দিয়ে বলেন বা হালকা হালকা এক্সপিরিয়েন্স ফুটবলারের দিক দিয়ে বলেন, সব কিছুতে কিন্তু একেবারে পারফেক্ট। কিন্তু তারপরেও একটা কথা বলতে চাই, আমি যেসব কথাগুলো বলতেছি যে মিডফিল্ডাররা বেস্ট, মিডফিল্ড পজিশনটা আমাদের বেস্ট, এগুলো সব কাগজে কলমের হিসাব নিকাশ। আপনারা সবাই জানেন ফুটবল ম্যাচ কাগজে কলমের হিসাব নিকাশে হয় না। ফুটবল ম্যাচে 90 মিনিটে যে প্লেয়ারগুলো পারফর্ম করবে ওরাই ভালো পারফর্মার। 90 মিনিটে যেই টিম ভালো খেলবে, যেই টিম বেশি গোল করবে, তারাই শেষ পর্যন্ত ওই ম্যাচের উইনার। তো ম্যাচের মধ্যে ডিফেন্ডাররা কীরকম পারফর্ম করে, মিডফিল্ডাররা কীরকম পারফরমেন্স করে, ফরওয়ার্ড লাইনের প্লেয়াররা কীরকম পারফর্ম করে বা আমাদের গোলকিপাররা কীরকম পারফর্ম করে, সেটা দেখতে পারবো আমরা। আর আমাদের ফুল টিম কীরকম পারফর্ম করে সেটা আমরা দেখার জন্য খুবই এক্সাইটেড। সবশেষে একটু করে এই টিমের ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলতে চাই। আমাদের যেহেতু রেগুলার ক্যাপ্টেন সাবিনা খাতুন এবারের জর্দান সফরের স্কোয়াডে চান্স পায় নাই, তার কারণে কিন্তু আফিদা খন্দকারকে এবারের জর্দান সফরের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে। আফিদা খন্দকার খুবই ভালো একজন ক্যাপ্টেন। ও ন্যাশনাল টিমে বলেন, তারপর ও এজ লেভেলে বলেন, ও কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রুভ করে আসছে। যদিও বা ন্যাশনাল টিমে এত বেশি ক্যাপ্টেন্সির দায়িত্ব পায় নাই, কিন্তু মাঝে মধ্যে চান্স পাইতো ক্যাপ্টেন হিসেবে, তো মোটামুটি ভালোই করছে। এবং এজ লেভেলে কিন্তু ও নিজেকে অনেকবার প্রুভ করছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে তো ভালো, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবেও কিন্তু আবারও বলতেছি নিজেকে অনেকবার প্রুভ করছে। কিন্তু এখানে ওর থেকে সিনিয়র ক্যাপ্টেন্সির দিক থেকে মারিয়া মান্দা ছিল। মারিয়া মান্দা এজ লেভেলে আফিদা খন্দকারের আগে কিন্তু ক্যাপ্টেন্সি করছে এবং নিজেকে প্রুভ করছে। ন্যাশনাল টিমেও সাবিনা খাতুন না থাকলে কিন্তু মারিয়া মান্দাকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হইতো, কিন্তু এবারে মারিয়া মান্দাকে দেয় নাই। মারিয়া মান্দার পরিবর্তে এখানে আফিদা খন্দকারকে দেওয়া হয়েছে। আমার মতে এখানে ডিসিপ্লিনারি ইস্যুর কারণে মারিয়া মান্দার পরিবর্তে আফিদা খন্দকারকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে। এইটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি যতটুকু বুঝছি এই প্রেস কনফারেন্সটা দেখে, মারিয়া মান্দার ডিসিপ্লিনারি ইস্যুর কারণেই মূলত আফিদা খন্দকারকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে। আজকে এই স্কোয়াড নিয়ে বলেন, ক্যাপ্টেন্সি নিয়ে বলেন বা এই যে ট্রাইনেশন টুর্নামেন্ট নিয়ে বলেন, সব কথাবার্তা এখানেই শেষ। এখন আপনাদের এই স্কোয়াড নিয়ে কী মতামত বা এই ট্রাইনেশন টুর্নামেন্ট নিয়ে কী মতামত আর মেয়েদের থেকে আপনারা কী এক্সপেক্ট করেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দিন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।